ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতে এই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে থাকছি আমি সঞ্জনা আইভি। জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নকআউট মিশন শুরু করছে ব্রাজিল। অপরিবর্তিত একাদশ নিয়ে কৌশল সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি। তাই শুরুর একাদশে থাকছেন না নেইমার। ব্লু সামুরাইদের হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিতের মিশন সেলেসাওদের। বিপরীতে ব্রাজিলকে টপকে নকআউটের বাঁধা পেরোতে চায় এশিয়ার পরাশক্তিরা। ম্যাচটি শুরু হবে রাত 11টায়। জাপানের বিপক্ষে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার 5 ম্যাচ খেলে করেছেন 9 গোল। তারপরও নকআউটের প্রথম লড়াইয়ে জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না সেলেসাওদের সর্বোচ্চ এই গোলদাতা। আগের ম্যাচে 16 মিনিট খেলে নিজের জানান দিলেও তা যথেষ্ট নয়। অবশেষে নিজের পছন্দের একাদশ খুঁজে পেয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। ব্রাজিলের ডাগআউটে প্রথমবারের মতো অপরিবর্তিত একাদশ খেলাবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আসরে 4 গোল করা ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরেই সাজবে আক্রমণ ভাগ, সঙ্গী 3 গোল করা কুনিয়া। রাফিনিয়ার বিকল্প হিসেবে রায়ানেই আস্থা আনচেলোত্তির। 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের অস্বস্তির কারণও বেশ টাটকা। জাপানের বিপক্ষে 14 দেখায় মাত্র 1টি হার, সেটিও কার্লো আনচেলোত্তির অধীনে গেল অক্টোবরে। এবার রাউন্ড অফ 16 নিশ্চিতের পাশাপাশি সেই হারের প্রতিশোধ নেয়ার মিশন সেলেসাওদের সামনে। নকআউট পর্বে যে কোনো কিছুই হতে পারে, অতিরিক্ত সময় এবং পেনাল্টি। আমরা সব দিক মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। এই ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্ক ও হৃদয় দুটোই সচল রাখতে হবে। যেহেতু এটি এক লেগের ম্যাচ, তাই ছিটকে গেলে আর ফেরার পথ নেই। তবে আমার ছেলেরা বুদ্ধিমান, তারা জানে এই চাপ কিভাবে সামলাতে হয়। গেল বিশ্বকাপে স্পেন ও জার্মানিকে হারানো জাপান এবারের আসরে রুখে দিয়েছে নেদারল্যান্ডস ও সুইডেনকে। সবশেষ 10 ম্যাচে অপরাজিত এশিয়ার পরাশক্তিরা। এই সময়ে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি তারা। জাপানের আক্রমণ ভাগে সবচেয়ে বড় 2 তারকা দাইচি কামাদা এবং আয়াসে উয়েদা, দুজনেই এখন পর্যন্ত করেছেন 2টি করে গোল। পাশাপাশি ব্রাজিলের রক্ষণে ভীতি ছড়াতে প্রস্তুত দাইজেন মায়েদা, মিনামিনো ও কেইতো নাকামুরারা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে নকআউটের বাধা টপকাতে চায় ব্লু সামুরাইরা। এই বিশ্বকাপে বরাবরের মতোই ব্রাজিল ট্রফি জেতার অন্যতম দাবিদার। তারা হয়তো আমাদের সেভাবে দেখছে না, তবে আমরা যদি নিজেদের মূল্যায়ন করি, আমরা নিজেদের শিরোপার জন্য ডার্ক হর্স হিসেবে নিজেদের দেখতে চাই। এই মানসিকতা নিয়েই আমরা ম্যাচে নামবো। এর আগে 2006 বিশ্বকাপে ব্রাজিলের কাছে 4-1 গোলে হেরেছিল জাপান। এবার সেলেসাওদের গতিশীল আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে লড়াইটা হবে জাপানের হাই ইন্টেন্সিটি কাউন্টার অ্যাটাকের। নিঃসন্দেহে এশিয়ার বর্তমান পরাশক্তি জাপান, আর তাদের এই উত্থানের নেপথ্যের নায়ক ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো। যদিও তার অধীনে 2006 বিশ্বকাপে সেলেসাওদের কাছে হেরেছিল ব্লু সামুরাইরা। 2 দশক পর আবারও বিশ্বমঞ্চে দলের দেখা। এবার সেই হারের সুযোগ কি নিতে পারবে জাপান? মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, হিউস্টন, যুক্তরাষ্ট্র। রাউন্ড অফ 32 এর দ্বিতীয় ম্যাচ আজ শুরু হচ্ছে রাত 11টায় এবং এই ম্যাচ নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলে যেতে চাই এই পর্যায়ে আমার স্পেশাল করেসপন্ডেন্ট এবং আমার সহকর্মী হাসিনুর রহমানের কাছে। হাসিনুর, জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে রাউন্ড অফ 32 এর যাত্রা শুরু করবে ব্রাজিল। এই ম্যাচ নিয়ে কি কি পরিকল্পনা থাকবে তাদের, আর একাদশ কেমন হতে পারে, নেইমারের বিষয়টা স্পেসিফিকলি যদি জানাতেন। ব্রাজিলের একাদশ নিয়ে আসলে নতুন করে তেমন কিছু বলার নেই, কেননা ব্রাজিল অপরিবর্তিত একাদশে খেলাচ্ছে। মুজনিবিন তারেক যেমনটা তার রিপোর্টে জানাচ্ছিলেন, তো আসলে খুব বেশি পরিবর্তন হবে না। তারপরে আমরা একটু দর্শকদের যদি মনে না থাকে, আমরা একটু পজিশন ওয়াইজ দেখাতে চাই সম্ভাব্য একাদশটা কারা কারা কোন পজিশনে থাকছেন, সেই কার্ডটা দেখাবো। তারপরে নেইমারের বিষয়টা নিয়ে একটু কিছুটা আলোচনা করব। আমরা যদি দেখি ব্রাজিল 4-3-3 ফরমেশনে খেলবে, এটাই ব্রাজিলের এখন সুইটেবল ফরমেশন। এবং
ফ্রন্ট লাইনে তিনজন থাকছেন, ভিনিসিয়াস, ম্যাথিয়াস কুনিয়া এবং রায়ান, এবং মিডফিল্ডে পাকেতা, ক্যাসিমিরো, গিমারেশ, এই তিন ত্রয়ী থাকছেন। ডেনিলো, মাগালেশ, মার্কিনুয়েস এবং সান্টোস ডিফেন্স, এবং এলিসন বেগার আছেন গোল পোস্টের নিচে। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের মিডফিল্ড এবং অ্যাটাক তো ভালো পারফরমেন্স করছে, কিন্তু জাপানের যে স্পিডি ফুটবল তারা খেলে, তারা কিন্তু ডি বক্সের বাইরে থেকে শট নিতে পছন্দ করে, দূরপাল্লার শট নিতে পছন্দ করে এবং থ্রু পাস খেলে থাকে ডি বক্সের আশেপাশে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ব্রাজিলের ডিফেন্ডারদের পারফরমেন্স, মাগালেশ, মার্কিনিওস এবং ডেনিলো এবং ডগলাস সান্তোস, এই চারজনের পারফরমেন্স খুবই ভাইটাল রোল প্লে করবে। দেখা যাক ব্রাজিল, আমার মনে হয় এই ম্যাচেই তারা সবচেয়ে বেশি ডিফেন্সিভ লিড টেস্ট হবে। এর আগে ব্রাজিলের ডিফেন্ডারদের ততটা কঠিন পরীক্ষা দিতে হয়নি। মরক্কো ম্যাচে তুলনামূলক দিয়েছিল, তারা ভালোই করেছিল। দেখা যাক তো এই চার ডিফেন্ডারের পারফরমেন্স আজকে খুবই ভাইটাল। আরেকটা বিষয়, নেইমারের যে বিষয়টা, নেইমার আসলে এই ম্যাচে স্টার্টার হিসেবে নামছেন না। নেইমার আসলে এতক্ষণ মানে স্টার্টিংয়ে যে 45 মিনিট অন্তত, বা আমরা যদি 60-70 মিনিট খেলার মতো তার ফিটনেস এখনও হয়নি। তিনি হয়তো 20 মিনিট, গত ম্যাচে 16-17 মিনিট খেলেছেন, সেই জায়গা থেকে হয়তো 20-25-30 পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারে। তবে আমার কাছে মনে হয় তিনি ফিট হলেও ব্রাজিলের এই মুহূর্তে যে গেম প্ল্যান, জাপানের বিপক্ষে যে এই মুহূর্তে যে প্রেসিং নিয়ে খেলতে হবে, যে হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলতে হবে, তাকে আসলে শুরুর একাদশে রাখাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমার মনে হয় সেই জায়গা থেকেই নেইমারকে একটু কম ঝুঁকি নিয়ে তাকে হয়তো সাবস্টিটিউট হিসেবে নামানো হবে এই ম্যাচেও। তো একাদশ এবং নেইমার বিষয় এই ছিল আমার কাছে আপডেট। জাপানের বিপক্ষে ম্যাচে কি ধরনের ট্যাকটিক্স অবলম্বন করতে পারে ব্রাজিল, এই বিষয়ে যদি কোনো ধারণা থাকে আপনার? ব্রাজিলের ট্যাকটিক্স কিন্তু প্রতি ম্যাচেই পরিবর্তন হয়েছে। মরক্কোর বিপক্ষে ইভেন হাফ টাইমেই কোচ কার্লো অ্যানচেলোত্তি চেঞ্জ করেছেন, এবং অ্যানচেলোত্তির সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি, তিনি প্রতিপক্ষ এবং নিজের যে একাদশে যারা আছেন তাদের শক্তি সামর্থ্যের কথা মাথায় রেখে ট্যাকটিক্সটা নির্ধারণ করেন। তো ব্রাজিলের ট্যাকটিক্স আমরা যদি সবশেষ 2 ম্যাচে দেখি, আমরা একটা কার্ড, আমাদের কাছে একটা ছবি আছে, সেটা দেখিয়ে ট্যাকটিক্সটা আলোচনা করতে চাই। ম্যাথিয়াস কুনা যখন থেকে একাদশে এসেছেন, দ্বিতীয় ম্যাচ থেকে শুরুর একাদশে, তখন থেকে ব্রাজিলের কিন্তু একটা পরিবর্তন এসেছে। আমরা যদি এখানে একটা ছবি দেখাই, রাইট RW যেটা দেখাচ্ছে রাইট উইঙ্গার, সেইটা হচ্ছে রায়ান, এবং তার লেফট সাইডে ভিনি, এবং মাঝখানে যে সার্কেল করা আছে সেটা হচ্ছে ম্যাথিয়াস কুনা। ম্যাথিয়াস কুনা কিন্তু নাম্বার 9, কিন্তু তিনি ফলস 9 হিসেবে খেলেন, নাম্বার 10-এর ভূমিকায়। তিনি প্রায়শই নিচে আসেন, এবং ব্রাজিলের স্ট্রাইকাররা যখন প্রেসিং করেন, এখন দেখেন এটা স্কটল্যান্ড ম্যাচের চিত্র, একজন ডিফেন্ডারের কাছে বল স্কটল্যান্ডের ডি বক্সে, তখন কুনিয়া যেটা করেন, তাদের যে হোল্ডিং মিডফিল্ডার তাকে ব্লক করেন, এবং দুই পাশ থেকে ভিনি এবং রায়ান প্রেস করেন, এবং প্রেস করার ফলে তাদের পাসিং চ্যানেলটা তারা ব্লক করে দেন। আপনি দেখেন ওই ফুটবলারের কাছে পাসের কোনো জায়গা নেই। তো এই ব্লক করেই কিন্তু তারা স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম গোলটা আদায় করেছেন। এরপরেও আরও একটা গোলের ক্ষেত্রেও সে ঠিক একই ধরনের প্রেসিং সিস্টেমটা কাজ করেছে। তো এই সিস্টেমটা কুনিয়া আসার ফলে এবং রায়ান আসার ফলে সেটা সাকসেস হয়েছে, এবং আমার মনে হয় জাপানের বিপক্ষে এই ট্যাকটিক্সটা তারা ইমপ্লিমেন্ট করবে। আরেকটা ছবি দেখাতে চাই আমরা দর্শকদের, সেটা দেখিয়ে আরেকটা দ্বিতীয় ট্যাকটিক্স, ব্রাজিলের মিডফিল্ডের ট্যাকটিক্সটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে দর্শক। যখন 4 ডিফেন্ডার থাকে, যখন রাইট ব্যাক এবং লেফট ব্যাক আক্রমণে উঠে যায়, ক্যাসেমিরো কিন্তু এখন ফিক্সড একদম ডিফেন্সিভ মিডফিল্ড রোলে থাকে, যেটাকে ফুটবলের ভাষায় পিভিট বলা হয়। তিনি নিজেদের হাফ ছেড়ে কখনোই যান না। DM যেই লেখাটা আছে সেটাই হচ্ছে ক্যাসেমিরো। আপনারা যদি দেখেন 2 ডিফেন্ডারের সামনেই তিনি থাকেন, এবং বলটা পাসিং চ্যানেলটা তিনি মেনটেন করেন, এবং ব্রাজিল পুরোটা সময় তাদের ডিফেন্ডারের সামনে পাসিং যে জোনটা থাকে মিডফিল্ডে, একটা ডায়মন্ড শেপ ফলো করেন। আমার এখানেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই শেপটা সবসময় এমনই থাকে তাই না, এবং ফাঁকা স্পেসগুলোতে তারা গিয়ে সেই চ্যানেলটা অব্যাহত রাখেন। আপনার এই ম্যাচটা যারা দেখবেন জাপানের বিপক্ষে, তারা যদি আগে খেয়াল করে না থাকবেন, তা আপনার যদি মিডফিল্ডটা খেয়াল করে দেখেন, এই ধরনের একটা প্যাটার্ন তারা সবসময় মেনটেন করে, এবং জাপানের বিপক্ষেও করবে, যাতে তারা পাসিংয়ের জায়গাটা তাদের ব্লক না হয়। আরেকটা লাস্ট ছবি দেখে আরেকটা অ্যানালাইসিস করতে চাই। ব্রাজিলের ডিফেন্ডার, আমরা যেটা বলছিলাম, ব্রাজিল 4-3-3 ফরমেশনে খেলে থাকেন, কিন্তু যখন ব্রাজিলের পায়ে বল থাকে, ডিফেন্স থেকে যারা যখন আক্রমণে যায়, তারা তখন কিন্তু এই শেপটা ধারণ করে। তখন তারা, আপনি ডিফেন্ডার লাইনে দেখেন 3 জন আছেন, গ্যাব্রিয়েলের পায়ে বল, অর্থাৎ একজন ফুলব্যাক উপরে উঠে যান। তখন ব্রাজিল যখন আক্রমণে যায়, তখন তাদের ফরমেশনটা আসলে 3-5-1 হয়ে যায়, কখনো আবার সেটা 3-4-2 হয়ে থাকে, কিন্তু 3 ডিফেন্ডার আসেন। আবার যখন বলটা গ্যাব্রিয়েলের পা থেকে হয়তো রাইট সাইডে চলে আসবেন, তখন ড্যানিলো উপরে উঠে যাবেন রায়ানের দিকে, এবং ডগলাস সান্তোস সেক্ষেত্রে নিচে নেমে আসবেন। তো এইভাবে আসলে ব্রাজিল, তারা সবসময় ডিফেন্সটাকে একটা সলিড কম্প্যাক্ট রাখার চেষ্টা করে। গোল খাওয়া যাবে না, সেটা প্রধান লক্ষ্য। এর পরবর্তীতে আক্রমণ এবং প্রেসিং দিয়ে আসলে সেই গোল আদায় করে নেওয়ার প্রচেষ্টা তার থাকবে, এবং ভিনিসিয়াস মূলত নাম্বার 9 হিসেবে খেলবেন। ফলস 9-এ যেহেতু কুনিয়া নিচে আসছেন, এবং ভিনিসিয়াস সবসময় যে স্পেসটা তৈরি হবে সেটা নেওয়ার চেষ্টা করবেন, এবং এই ফর্মুলাতেই আসলে ব্রাজিল
জাপান বধ করতে চাইবে এবং আমার কাছে মনে হয় আমি বোঝাতে পেরেছি, চেষ্টা করেছি যে ফরওয়ার্ড, মিডফিল্ড এবং ডিফেন্স মূলত প্রধানত কোন ট্যাকটিক্সে মাঠে নামবে ব্রাজিল। নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে কি ধরনের ট্যাকটিক্স আসলে জাপানের বিপক্ষে অবলম্বন করতে পারে ব্রাজিল। একটু যদি জানতে চাই যে এর আগে এশিয়ার এই পরাশক্তিদের সাথে ঠিক কতবার মুখোমুখি হয়েছে সেলেসাওরা, আর অতীত পরিসংখ্যানে কোন দল এগিয়ে আছে? ব্রাজিল জাপান ম্যাচ মনে করতেই সবাই সবশেষ যে গত বছর খুব সম্ভবত অক্টোবরে ম্যাচটা হয়েছিল, প্রীতি ম্যাচ, ব্রাজিল হেরেছিল জাপানের কাছে। সেটাই হয়তো সবাই মনে রাখছে যে জাপানের কাছে ব্রাজিল হেরেছে, কিন্তু একমাত্র হার ব্রাজিলের, কিন্তু আর কখনোই তারা জাপানের কাছে হারেনি। ইনফ্যাক্ট এই ম্যাচটা তো ব্রাজিল 2-0 এগিয়েছিল। যেহেতু প্রীতি ম্যাচ ছিল, হাফ টাইমের পরে প্রচুর ফুটবলার সাবস্টিটিউট হয়েছে, তার পরবর্তীতে জাপানের কাছে ব্রাজিল ম্যাচটি হেরে গেছে। তারপর আমরা একটু পরিসংখ্যান দেখাতে চাই। ব্রাজিল ভক্তদের আসলে এই ম্যাচের সবশেষ ম্যাচের হার নিয়ে আপসেট হওয়ার কোনো কিছু নেই। সেটা একটা প্রীতি ম্যাচ ছিল। প্রীতি ম্যাচে কোচরা সব ফুটবলারকে বাজিয়ে দেখার চেষ্টা করেন, সেখানে জয় পরাজয় ছাপিয়ে আসলে পারফরমেন্সটা ইম্পর্টেন্ট থাকে। ওভারঅল যদি আমরা এখন পর্যন্ত দেখি, দু দল 14টা ম্যাচে মুখোমুখি হচ্ছেন, তার মধ্যে ব্রাজিল জিতেছে 11টি, জাপান একমাত্র লাস্ট ম্যাচটি জিতেছে তারা। পরাজয় জাপানের 11টি, স্বাভাবিক, যেটা আমি বলেছিলাম। ড্র হয়েছে 2টি ম্যাচ। এবং বিশ্বকাপ যদি আমরা দেখি, সবশেষ তারা 2006 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল, যেই ম্যাচটা ব্রাজিল 4-1 গোলে জিতেছিল 2006 বিশ্বকাপে। তো হেড টু হেডে কমপ্লিটলি ব্রাজিলের ডমিনেন্স আছে। তবে জাপানকে আসলে ছোট করে দেখার সুযোগ নেই। জাপান খুবই শক্তিশালী। গত বিশ্বকাপে যেহেতু তারা স্পেন এবং জার্মানির মতো দলকে গ্রুপ পর্বে হারিয়েছে, তো ব্রাজিলের জন্য ম্যাচটা সহজ হবে না। তবে আমার প্রেডিকশন আসলে ব্রাজিল কিছুটা ফেভারিট এই ম্যাচে অবশ্যই। একদমই তাই, ব্রাজিলকে ফেভারিট হিসেবেই মানছেন অনেকেই এবং অতীত পরিসংখ্যানও কিন্তু তাই বলছে। জাপানের ম্যাক্সিমাম খেলোয়াড়দের নাকি চেনেন না ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রায়ান, এটা কিন্তু একটা সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন। সেক্ষেত্রে এই দলকে কি কোনোভাবে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিচ্ছে সেলেসাওরা? আর জাপানের একাদশ সেক্ষেত্রে কেমন হতে পারে? রায়ান যদি এই কথা বলে থাকেন, এটা আমার মনে হয় তার একটু পড়াশোনা করা উচিত এই বিষয়ে। তিনি হয়তো একটু কম জানেন, কারণ জাপানের প্লেয়াররা সবাই এস্টাবলিশ, সবাই ইউরোপিয়ান লিগে খেলে থাকেন এবং টপ টায়ারে খেলে থাকেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন, ফ্রেঞ্চ লিগে খেলেন, জার্মান বুন্দেস লিগায় খেলেন, স্কটিশ প্রিমিয়ার লিগেও 2-1 খেলে থাকেন। তো তাদের খুবই এক্সপিরিয়েন্স একটা দল এবং তারা টপ টায়ারে ফাইট করে অভ্যস্ত। আমরা একটু যদি দেখাতে চাই, তাদের জাপানের ফরমেশনটা কিন্তু একটু ইউনিক। তারা 3 ডিফেন্ডার, 5 মিডফিল্ডার, 2 স্ট্রাইকার নিয়ে খেলে থাকেন। তার মানে এনে যে তারা ডিফেন্সে ছাড় দিয়ে থাকেন, তাদের যে নাম্বার 10 এবং নাম্বার 13 নাকামুরা এবং ডোয়ান, তারা কিন্তু যখন দল ডিফেন্স করে তারা কিন্তু নিচে চলে আসে, তখন তাদের ডিফেন্স কিন্তু 5 জন হয়ে যায়। আবার যখন তারা আক্রমণে চলে যায়, তারা কিন্তু 5 জন মিডফিল্ডে হয়ে যায়। তো এটাই সেই ট্যাকটিক্স। এবং আমি যদি বলি যে জাপানের সবচেয়ে শক্তিশালী জায়গা তাদের লেফট চ্যানেল, তারা লেফট চ্যানেলে খুব অ্যাক্টিভ এবং সেটাই তাদের শক্তির জায়গা। আমার মনে হয় ব্রাজিল মূলত তাদের লেফট চ্যানেলটাই বন্ধ করার চেষ্টা করবে এবং সেই জায়গা থেকে এটাই আসলে জাপানের সম্ভাব্য একাদশ। একদমই তাই। হাসিনুর, আরেকটু যদি জানতে চাই যে ব্রাজিল জাপান ম্যাচে দুই দলের মাঝে কোন কোন খেলোয়াড়দের দিকে বাড়তি নজর থাকবে বা কি প্লেয়ার কারা হতে পারেন দু দলের মধ্যে থেকে যদি জানতে চাই? আমি দু দলের 3 জন করে ফুটবলারকে রেখেছি। তবে শুরুতে এটা বলে দিই, 3 জনই কি প্লেয়ার। আমি বলছি না 3 জনই স্টার পারফর্মার হবেন, গুরুত্বের বিচারে রেখেছি। আমি একটু প্রথম ছবিটা দিয়ে দেখাতে চাই। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। অবশ্যই ভিনিসিয়াস যে ধরনের ফর্মে আছেন, তার ফর্মটা ব্রাজিল কাজে লাগাতে চাইবে এবং গোল স্কোরিংয়ের কাউন্টার অ্যাটাক থেকে স্পেসটা অকুপাই করার দায়িত্বটা তিনি হবেন। আমি যেমন একটু আগে অ্যানালিসিস করে দেখিয়েছি, কুনিয়া মূলত নাম্বার 10-এ থাকবেন, অর্থাৎ লোন স্ট্রাইকার হিসেবে। তো ভিনিসিয়াস দারুণ ছন্দে আছেন, তার স্পিড, তার ফিনিশিং। এবং ভিনিসিয়াস যে তার বিরুদ্ধে একটা অভিযোগ থাকে ক্লাব ফুটবলে, তিনি একটু সেলফিশ, তিনি সেই জায়গাতে সরে এসেছেন, কিন্তু আমরা প্রচুর তিনি দেখছি তিনি পাসিং করছেন, একটা অ্যাসিস্টও করেছেন। তো ভিনি থাকবেন। দ্বিতীয় আমরা দেখাতে চাই, দ্বিতীয় স্পটে আমি রেখেছি গ্যাব্রিয়েল মাগালাইশকে। তিনি ডিফেন্ডার। আমি যেটা আগেও বলেছিলাম যে জাপান প্রচুর অ্যাটাক করে থাকে ডিবক্সের বাইরে থেকে এবং তারা ডিবক্সে প্রচুর থ্রু পাসও দিয়ে থাকে। তো ডিফেন্ডারদের আসলে পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। মার্কো নিউজের চেয়ে গ্যাব্রিয়েল মাগালাইশ বেশি ভালো ফর্মে আছেন, তো তার পারফরমেন্সটাও খুব জরুরি। এর আগের 2টা ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন আর্সেনালের এই সেন্টার ব্যাক। আমার মনে হয় এই ম্যাচেও তার পারফরমেন্সটা ব্রাজিলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আরেকজনকে আমি রেখেছি ড্যানিলো মেকশিফট হিসেবে রাইট ব্যাকে খেলছেন। তিনি মূলত সেন্টার ব্যাক, ক্যারিয়ারের শুরুতে যদিও তিনি রাইট ব্যাক ছিলেন,
তার পারফরমেন্স কিন্তু খুব যে বিশ্বকাপে ভালো ছিল তা নয়, আমি কিন্তু বলছি না তিনি স্টার পারফর্মার হবেন, কিন্তু জাপান যেহেতু লেফট চ্যানেল দিয়ে আক্রমণ করে বেশি, তাদের লেফট জোনের ফুটবলাররা বেশি শক্তিশালী, বেশি পরীক্ষিত, ভালো। সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় ডেনিলো রাইট সাইডে পারফরমেন্স করাটা খুব খুব জরুরি। ডেনিলো যদি পারফরমেন্সে ভুল করে থাকেন বা তিনি যদি আসলে প্লেয়ার মার্কিং বা গতিতে পরাস্ত হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু জাপান বেশি হুমকি সৃষ্টি করতে পারবে। আমি সেজন্য ডেনিলোকে রেখেছি। ডেনিলোর এসিড টেস্ট এই ম্যাচে বলা যেতেই পারে। আমরা এবার জাপানের খেলোয়াড়কে দেখাতে চাই। শুরুতেই আসবো একজনকে, মাইডা, তিনি স্ট্রাইকার, তিনি সেল্টিকে খেলে থাকেন, খুবই এক্সপিরিয়েন্স স্ট্রাইকার এবং তার প্লেসমেন্ট বা প্লেসিং দুর্দান্ত, থ্রু বল খুব ভালো ইন্টারসেপ্ট করতে পারেন তিনি। তো এই স্ট্রাইকারকে ভালোভাবে সামলাতে হবে। তিনিও লেফট চ্যানেলে খেলে থাকেন, লেফট স্ট্রাইকার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় তিনি খুব গুরুত্বপূর্ণ হবেন জাপানের জন্য। ফিনিশিংয়ের দায়িত্ব তারই থাকবে। এরপরে আরেকজন আছে, তাকে একটু দেখাতে চাই, আও তানাকা। তিনি হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডে খেলে থাকেন, খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিডস ইউনাইটেডে খেলে থাকেন এবং খুবই এক্সপিরিয়েন্স একটা ফুটবলার। ওয়ার্ল্ড কাপের আমরা এই তার চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে। চতুর্থ ম্যাচে প্রতিটাতেই তিনি 7+ রেটিং পেয়েছেন, অর্থাৎ তিনি কনসিস্টেন্ট ভালো পারফরমেন্স করেছেন। সেই জায়গা থেকে আসলে খুব খুব গুরুত্বপূর্ণ তিনি হবেন। এরপরের ফুটবলারকে আমরা দেখাতে চাই কেইটোরো নাকামুরা। তিনি লেফট উইঙ্গার। এই লেফট উইঙ্গারটা দুর্দান্ত। তিনি ফ্রান্সের ক্লাবে খেলে থাকেন এবং রেইমসে খেলে থাকেন, ফ্রেঞ্চ লিগের ফুটবলার। তিনিও এক্সপিরিয়েন্স এবং তার গতি কিন্তু অসাধারণ। সেই জায়গা থেকে কিন্তু লেফট চ্যানেলের এই 3 ফুটবলারকে আমি রাখছি যে জাপানের তারা গুরুত্বপূর্ণ বা কি ফুটবলার হতে পারে। আমার মনে হয় ব্রাজিলের এই 3 ফুটবলার কঠিন পরীক্ষা নিতে পারে। এবং তাছাড়া আরেকটা জিনিস আমি মেনশন দিতে চাই দর্শকদেরকে, যে আসলে ব্রাজিলে সেইভাবে জাপানে আসলে সেইভাবে একক কোনো সুপারস্টার নেই, তারা টিম গেম প্লে করে থাকে। অর্থাৎ এই 3 জনকে আমি মেনশন করেছি বিধায় এই 3 জনের যে মূল খেলোয়াড় সেটা ভাবার সুযোগ নেই। তারা টিম গেম প্লে করবে এবং যে কোনো সময় যে কেউ থ্রেট আদায় করতে পারে, তবে এই 3 জনের দিকে বাড়তি নজর রাখা যেতে পারে। একদমই তাই। হাসিনুর, আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আরও অনেক আলোচনা রয়েছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। হাসিনুর, নকআউটের এই দ্বিতীয় ম্যাচে অর্থাৎ জাপান এবং ব্রাজিলের ম্যাচটাতে রেফারির দায়িত্ব পালন করবেন কে, এবং যিনি থাকছেন তিনি কি কার্ড দেখাতে বেশি পছন্দ করেন, এরকম কোনো কিছু রয়েছে কিনা? অবশ্যই এই ম্যাচে ইতালিয়ান একজন রেফারি থাকবেন। এবারের বিশ্বকাপে একমাত্র ইতালিয়ান রেফারি, তিনি সিরিয়াতে রেফারিং করে থাকেন এবং কার্ড দেখানোর জন্য কিন্তু তিনি বিশেষ প্রসিদ্ধ। আমি একটু ডিটেইলে জানাতে চাই, আমাদের কাছে একটা তথ্য আছে, দর্শকদের সেই তথ্য দেখিয়ে আসলে ডিটেইল জানাবো। যেমনটা বলছিলাম, তিনি ইতালিয়ান একজন রেফারি, মাউরিজিও তার নাম মূলত। তিনি 290টার মতো বেশি ম্যাচ করেছেন। আমরা 289টা দেখেছি, প্লাস দেয়া আছে, অর্থাৎ এর বেশি কিছু হতে পারে। অন্তত এই ম্যাচগুলো তিনি কাভার করছেন। পরের লাইনটা দেখুন, তার গড় হলুদ কার্ড তিনি দেখান 4.81, অর্থাৎ অলমোস্ট 5টা কার্ড দেখিয়ে থাকেন প্রতি ম্যাচে। এবং তার যেই ধরন, তিনি ম্যাচের নিয়ন্ত্রণ সবসময় ডিসিপ্লিন বজায় রাখার চেষ্টা করেন এবং সেক্ষেত্রে হলুদ কার্ড তিনি প্রায়শই দেখিয়ে থাকেন। হলুদ কার্ড দেখিয়ে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ বা নেওয়ার চেষ্টা করেন, ফুটবলারদের কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে জাপান এবং ব্রাজিল ম্যাচে যদি সেই ধরনের ফিজিক্যাল ব্যাটেল আসে, প্রচুর হলুদ কার্ড আসতে পারে। তবে আমরা যতদূর জানি জাপান খুব ডিসিপ্লিন ফুটবল খেলতে পছন্দ করে, তারা অতটা ফিজিক্যাল হয় না। তো সেই ক্ষেত্রে একটা পজিটিভ আশা আছে। তবে তিনি খুবই স্ট্রিক্ট হলুদ কার্ড দেখানোর বিষয়ে। আরেকটি বিষয় বলতে চাই যে তিনি পেনাল্টি দিয়েছেন 290 ম্যাচে, কিন্তু 103টি, প্রচুর পরিমাণ পেনাল্টি দিয়ে থাকেন তিনি। ডি বক্সে সামান্য কন্ট্যাক্ট বা মিনিমাম ফাউল দেওয়ার যেই ক্রাইটেরিয়া সেটা মিট হলেই তিনি পেনাল্টি দিয়ে থাকেন। ম্যাচ প্রতি তিনি 20টি থেকে 25টি ফাউল দিয়ে থাকেন গড়ে। তবে একটা পজিটিভ বিষয়, তিনি রেড কার্ড খুব কম দেখান। সেই জায়গা থেকে একটা স্বস্তির বিষয়, তিনি খুব কম রেড কার্ড দেখান। তবে হলুদ কার্ড প্রচুর ব্যবহার করে থাকেন। আমরা সেই দিক থেকে যদি মনে করি যে পেনাল্টি হওয়ার পসিবিলিটি আছে যদি ফাউল হয়ে থাকে ডি বক্সের মধ্যে, এবং হলুদ কার্ড প্রচুর আসতে পারে। এটা নিশ্চয়ই একদিক থেকে আসলে অনেকেই বলছিল যে আর্জেন্টিনা নাকি খুব বেশি পেনাল্টি পায়। সেক্ষেত্রে যদি এই ম্যাচ রেফারি ব্রাজিলের হয়ে থাকে এই ম্যাচটাতে, ব্রাজিল জাপানের ম্যাচে, সেক্ষেত্রে ব্রাজিলের আসলে সুবিধা হতেই পারে, পেনাল্টি পেতেও পারে ব্রাজিল, এমনটা আমরা দেখতেও পারি। আসলে ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে তো অনেকেই প্রেডিকশন করেছে, সুপার কম্পিউটারও একটা প্রেডিকশন করেছে। তার প্রেডিকশনটা কি থাকছে, আর সুপার কম্পিউটারে করা প্রেডিকশনকে আপনি কতটুকু রেটিং দেবেন? এটা আসলে ওপটাসের যে সুপার কম্পিউটার আছে এটা কিন্তু খুবই ফেমাস এবং এই সুপার কম্পিউটারের প্রেডিকশন খুব কারেক্ট হয়ে থাকে। এই সুপার কম্পিউটার সবশেষ বলেছিল যে প্যারিস সেন্ট জার্মানি PSG আর কি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এবং সেটাই কারেক্ট হয়েছে। তারা প্রচুর সিমুলেটেড করে দলের স্ট্রেংথ, শক্তি, স্ট্র্যাটেজি সব কিছু মিলিয়ে, এবং অ্যাকুরেসি খুব ভালো সুপার কম্পিউটারের প্রেডিকশনের। আমরা একটু দেখাতে চাই, আমাদের কাছে কিছু তথ্য আছে, শুধু ব্রাজিল ম্যাচ নিয়েই নয়, আরও কিছু ম্যাচ নিয়ে তিনি নকআউটের যে ম্যাচগুলো আছে সবগুলো নিয়েই সুপার কম্পিউটার একটা প্রেডিকশন করেছে। আমি কি ম্যাচগুলো রেখেছি
ব্রাজিল জয় পাবে জাপানের বিপক্ষে, সেটা সুপার কম্পিউটার প্রেডিকশন করছে এবং ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় 70% বলেছে সুপার কম্পিউটার। আমরা যদি দেখি ফ্রান্স সুইডেন ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা প্রায় 84% বলেছে সুপার কম্পিউটার। স্পেন অস্ট্রিয়া ম্যাচে স্পেনের জয়ের সম্ভাবনা প্রায় 84% বলেছে। পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচে পর্তুগালের জয়ের সম্ভাবনা অলমোস্ট 70%-এর কাছাকাছি এবং আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচে আর্জেন্টিনার 87.87 অর্থাৎ প্রায় 90%-এর মতো জয়ের প্রেডিকশন করেছে সুপার কম্পিউটার। তো সব কিছু মিলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যারা সমর্থক আছেন তারা সেক্ষেত্রে সুপার কম্পিউটার যেহেতু তার মানে প্রেডিকশন এতটা নিখুঁত হয়, আপনারা নিশ্চিন্তে খেলা দেখতেই পারেন। আশা করব যে ব্রাজিল আর্জেন্টিনা জিতবে এবং আমার ব্যক্তিগতভাবে একটা প্রত্যাশা এই দুই দলের তারা প্রোগ্রেস করতেই থাকুক এবং সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা মহারণ দেখার যে স্বপ্ন সেটা যেন পূরণ হয়। একদমই তাই, এটা আসলে বহুল প্রতীক্ষিত একটা স্বপ্ন। এই বছর যদি সেটা হয় তাহলে তো আসলে ফুটবল প্রেমীদের জন্য অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে। শেষ পর্যায়ে আসলে একটু জানতে চাই যে আজ এবং আগামীকাল নকআউট পর্বে কার কার ম্যাচ রয়েছে এবং আপনার ফেভারিট লিস্টে কোন দল রয়েছে? এখন তো নকআউট পর্বের খেলাগুলো থাকবে এবং সবগুলোই জমজমাট লড়াই হবে। আমরা একটু দেখাতে চাই আজকে কার কার খেলা আছে, সেই আমাদের তথ্যগুলো দেখিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাব। ব্রাজিল এবং জাপান ম্যাচ সবার আগে শুরু হচ্ছে রাত 11টায়, সেটা তো আমরা জেনেই গেছি, আমরা আলোচনাও করেছি সেটা বিষয়ে। এর পরের দুইটা ম্যাচও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। জার্মানির বিশ্বকাপ আসলে নকআউট পর্ব আজকের ম্যাচ আছে প্যারাগুয়ের বিপক্ষে রাত 2:30টায়। এখন জার্মানি অবশ্যই এই ম্যাচে ফেভারিট, তারা খুব বড় দল, কিন্তু সবশেষ ম্যাচে তারা কিন্তু ইকুয়েডরের কাছে যেভাবে মানে নাস্তানাবুদ হয়েছে সেটা দেখে কিন্তু একটা শঙ্কার জায়গা আছে। প্যারাগুয়েকে হালকাভাবে নেওয়া যাবে না এবং জার্মানির এই দলটিতে বেশ কিছু প্রবলেম আছে, বিশেষ করে তাদের মিডফিল্ডে জামাল মুসিয়ালার ফর্ম ভালো নেই এবং সেই সাথে ফ্লোরিয়ান ভির্টসও ভালো পারফরমেন্স করতে পারছে না। তো এই দুই কি প্লেয়ার যখন ভালো পারফরমেন্স করতে পারছে না, তাদের মিডফিল্ডে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে এবং ইকুয়েডর সেখানে খুব ভালো ফায়দা নিয়েছে। আমার মনে হয় প্যারাগুয়ে যদি মিডফিল্ডের সেই দুর্বলতাটা কাজে লাগাতে পারে, আমার মনে হয় প্যারাগুয়ে ভালো ফাইট দিতে পারে। তবে অবশ্যই জার্মানি ফেভারিট এই ম্যাচে। আরেকটা ম্যাচ নেদারল্যান্ডস মরক্কো, খুবই হাই ভোল্টেজ একদম উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হবে। সকাল 7টায় খেলাটা হবে। ব্রাজিল গ্রুপে ছিল মরক্কো, আমরা জানি র্যাঙ্কিংয়ের 7 নম্বর দল মরক্কো, এবং নেদারল্যান্ডসও খুব ভালো ফুটবল খেলে থাকে। এই ম্যাচে আসলে নিশ্চিত ফেভারিট বলাটা কঠিন, তবে নেদারল্যান্ডসের সাম্প্রতিক যে পারফরমেন্স, তারা যেভাবে ডাচদের যেই আসলে টোটাল ফুটবলের যে মেথডটা আছে, যেভাবে তারা গত 2 ম্যাচে পারফরমেন্স করেছে, তাতে আমি কিছুটা নেদারল্যান্ডসকে এগিয়ে রাখতে চাই। তবে মরক্কো জেতার পুরো দস্তুর সামর্থ্য আছে, তারা মিডফিল্ড দিয়ে ডমিনেট করবে এবং নেদারল্যান্ডস 2 উইং দিয়ে আক্রমণ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ম্যাচে নেদারল্যান্ডস জিতে তারা পরের রাউন্ডে থ্রু করতে পারে। মরক্কোকে রেখে আপনার প্রেডিকশন আসলে নেদারল্যান্ডসের দিকে যাচ্ছে। আপনার প্রেডিকশন তো অলমোস্ট অ্যাকুরেট হয়েই থাকে। দেখা যাক নকআউটের এই ম্যাচগুলো আসলে কেমন হতে পারে। রোমাঞ্চকর একটা ম্যাচই দর্শকরা উপভোগ করবে, এমনটা প্রত্যাশা করা যাচ্ছে। হাসিনুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ এসব ইনফোগুলো আমাদের জানানোর জন্য। দর্শক, এই ছিল রোড টু নিউ ইয়র্কের আজকের পর্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।